নমস্কার বন্ধুরা, গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচিত বাগদিপাড়ার একটি রাত এই গল্পটির দ্বিতীয় পর্বের সাথে। গল্পটি বলার সময় আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কমেন্ট করলে তবেই তো আমি জানতে পারবো আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প বাগদিপাড়ার একটি রাত। গল্প পাঠে আমি অর্পিতা। এর আগের পর্বে আমরা জানতে পারি নবীন বাগদি বিন্দার ছেলে করমকে জেলে ভরবে বলে সে পুলিশে গিয়ে চুপি চুপি খবর দেয়। এই পর্বে আমরা জানতে পারবো পুলিশ কি আদৌ করমকে নিয়ে গেল, না নবীনের সংসারে ঘটে গেল বড় রকমের কোনো অঘটন। গল্পটি জানতে গেলে শেষ অবধি শুনতে থাকুন। ধন্যবাদ। আগের দিন ভরতের বড় ছেলেটা সাপের কামড়ে মরেছিল, তাই বাগদিপাড়ার বাগদিদের মনে একটু সাপের ভয় ঢুকেছে। দিন সাতেক এখন সকলেই একটু সাবধানে চলাফেরা করবে, তারপর আর কেউ গ্রাহ্য করবে না। ভরতের ছেলেকে যে সাপটা কামড়েছিল সেটাকে মারা হয়েছিল। প্রায় 4 হাত লম্বা মস্ত খড়ির সাপ। জোড়া সাপটা বাগদিপাড়ার আশেপাশেই কোথাও আছে, হয়তো খুঁজে বেড়াচ্ছে তার সঙ্গীকে। এই রকম অবস্থায় বড় ক্রোধপ্রবণ হয় সাপ। হঠাৎ কোনো মানুষ কাছে এসে পড়লে না পালিয়ে তাকে কামড়ায়। মুখে একটা অদ্ভুত শব্দ করতে করতে নবীন এগিয়ে যায়। লোচন বাগদির বাড়িটা নবীনের বাড়ির সবচেয়ে কাছে। 5-7 জন লোক দাওয়ায় জড়ো হয়ে কলরব করছে। লোচনের আজ শ্বশুর এসেছে, খুব তাড়ি খাওয়া হবে। অন্ধকারে একটু দাঁড়ায় নবীন, উৎসুক চোখে দাওয়ার দিকে চেয়ে থাকে। লোচনের সঙ্গে সেদিন ঝগড়া না করলে আজ ওখানে গিয়ে বসা চলতো। চেয়ে দেখা চলতো কেমন ধেনো আর কেমন তাড়িয়ে এনেছে লোচনের শ্বশুর। জিভ দিয়ে ঠোঁট দুটো ভেজায় নবীন, গলা দিয়ে একটা অস্ফুট আফসোসের আওয়াজ বের হয়। তারপর ধীরে ধীরে সে এগিয়ে যায়। কানে আসে ভরতের বউয়ের কান্না। আজও কাঁদছে। শোক তো কম নয় ভরতের বউয়ের। গাল দিয়ে মেরে ভূত ছাড়িয়ে দিত ছেলে। রোজগারের একটি পয়সাও কখনো দিত না সে তার মাকে। তার জন্য এমনভাবে শোক করে মরা কেন বাপু? ভরতকে ডাকতে ভরতের বউ কান্না থামায়। ভরত বাড়িতে নেই, লোচন বাগদির বাড়ি গেছে। নবীন জিজ্ঞেস করল, তামাক আছে নাকি এতটুকু? ভরতের বউ তামাক আর আগুন দিল। ধীরে ধীরে তামাক সেজে কলকেটা ধরে নবীন তামাক টানতে লাগলো। ভরতের বউ আবার কথায় জুড়ে দিল কান্না। কাঁদুক, তাতে নবীনের তামাক খাওয়ার কোনো ব্যাঘাত হবার কথা নয়, বরং সুবিধে আছে। ভরতের বউ কান্না নিয়ে বিব্রত থাকলে 2-1 ছিলুক তামাক হয়তো সরানো যাবে। নীরবে তামাক টানতে টানতে নবীন ভাবে, বিন্দার বাড়ি এখান থেকে বেশি দূর নয়। সামনের ওই তেঁতুল গাছটার পাশ দিয়ে আলো দেখা যাচ্ছে। করম হয়তো এখন খেতে বসেছে, ভোজই খাচ্ছে হয়তো মাছ তরকারি দিয়ে। চুরি ডাকাতির পয়সা তো। কি সাহস ভাব ব্যাটার! ভাবলেও নবীনের হৃদকম্প হয়। পাইলে পুলিশ ছোঁ মেরে নেয় আর কেমন বুক ফুলিয়ে গায়ের মধ্যে পর্যন্ত ঘুরে বেড়ায় দিনের আলোয়। মেজকর্তার হাতে পায়ে ধরে নবীনের ছেলেকে ছাড়িয়ে পর্যন্ত আনে। এবার বুক ফুলিয়ে বেড়ানো বেরিয়ে যাবে। 1-2 পুলিশ তো নয় যে ফাঁকি দিয়ে পালাবে করম। স্বয়ং দারোগাবাবু একদল পুলিশ সঙ্গে নিয়ে আসবেন, একেবারে ঘিরে ফেলবেন পুরো বাগদিপাড়া। একটি পিঁপড়েরও পালানোর পথ থাকবে না। কান্না থামিয়ে ভরতের বউ প্রত্যাশা করেছিল। কলকেটা নবীন তার হাতেই দিল। কলকে টানতে আরম্ভ করলে লালচে আলোয় ভরতের বউয়ের কাঁচা পাকা চুল, মুখের কুচকোনো চামড়া আর চোখ ভরা জল বড় অদ্ভুত দেখতে লাগলো। ভরতেরও সব চুল সাদা হয়ে গেছে বটে, কিন্তু সেও যেন এত বুড়ো হয়নি।
কলকেটা উপুর করে রেখে ভরতের বউ আবার বিনিয়ে বিনিয়ে কান্না আরম্ভ করল। নবীন আস্তে আস্তে সেখান থেকে উঠে আসলো। খাবলা দিয়ে যেটুকুনি তামাক তুলে এনেছিল চলতে চলতে সেগুলি গুলি পাকিয়ে একটা গাছের পাতা ছিঁড়ে তাতে মুড়ে নিল। লোচনবাগদের বাড়ির কাছাকাছি এসে আবার সে একবার দাঁড়ালো। একটু তাড়ি, কবে কি কলহ বিবাদ হয়েছিল সে কথা মনে রেখে একটু তাড়ি কি লোচন তাকে দেবে না? এখান থেকেই বোঝা যায় ঘরে আজ লোচনের তারই স্রোত বইছে। তারির নেশায় বিবাদের কথা হয়তো লোচনের আজ মনেও নেই। যদিও থাকে মনে, দুটো মিষ্টি তোষামোদের কথা বলে তাকে কি ভোলানো যাবে না? এক পা করে নবীন এগিয়ে যায়, তারপর হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। বিন্দা বসে আছে লোচনের দাওয়ায়। বিন্দার কাছে বসে আজ তাড়ি খাওয়ার সাহস নবীনের ছিল না। অন্ধকারে আম গাছের নিচে গিরি আর পলায়নপর করমের দৃশ্যটা কেবলই তার মনে পড়ছিল। তাছাড়া যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে। তাকে সামনে দেখে বিন্দার যদি সন্দেহ হয়, ছেলেকে পুলিশ বেঁধে নিয়ে গেলে বিন্দা কিছুক্ষণের জন্য একরকম খেপেই যাবে। একটা দা নিয়ে যদি নবীনের গলাটা তখনই দুভাগ করে দেয়। ঘরে ফিরে চাটাই বিছিয়ে নবীন শুয়ে পড়ল। নিঝুম বাগদিপাড়ায় শুধু লোচনের ঘরের দিক হতে একটু কলরব কানে আসে। বাকি সমস্ত শব্দ শুধু ঝিঁঝি আর ব্যাঙের ডাক। ছেলেমেয়েগুলি ঘুমিয়ে পড়েছে। জেগে থেকে মাঝে মাঝে শুধু কাতরাচ্ছে হাবা। বড় মাঠটাই হাবাকে ওরা মেরেছে। নাক দিয়ে এখনও চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। ক্ষুধার জ্বালায় একটু দুধ চুরি করে খেয়েছে বলে এমন করে মারল ওরা অতটুকু ছেলেকে। ওরা ভদ্রলোক? ক্ষোভে নবীনের বুক পূর্ণ হয়ে যায়। নিজের 7 বিঘা জমি ছিল তার। সে জমি বাবুরা গ্রাস করেছেন। 11 বছরে পুরনো গোলমেলের দলিলপত্র কোথা থেকে বের হলো কে জানে। কই, সেজন্য বাবুদের তো কেউ মারল না। বাবুর কি কেউ বাবু নেই? উঠোনের লোম ওঠা কুকুরটা কিসের শব্দ শুনে খা খা করে তেড়ে যায়। নবীনের চোখে জল আসে। হাবার গায়ে আলগোছে একটা হাত রেখে মনে মনে সে প্রতিজ্ঞা করে, সরকারবাবুদের বাড়ি একদিন সে শীত কাটবে। ধরা পড়বার যত ভয় চোরাইমাল সামলানোর হাঙ্গামায়, কিন্তু নিজের কাছে সে কিছুই রাখবে না। রাতারাতি নদীতে সব বিসর্জন দিয়ে আসবে। মেজকর্তা বুক চাপড়াতে থাকলে সেটা দেখেও একটু সুখ হবে নবীনের। গিরির মাঠ ঠেলাঠেলিতে নবীনের ঘুম ভাঙে। ধর্মর করে উঠে বসে নবীন সভয়ে চাপা গলায় জিজ্ঞেস করে, এলো নাকি গিরির মা? পুলিশ এলো? গিরির মা বলে, কোথায় পুলিশ? গিরি ঘর কে নাই। কোথায় গেল গিরি? কে জানে কোথায় গেল। ঝাপটাপ দিয়ে ওই হোতাকে শুয়েছিল। এক ঘুম দিয়ে উঠে দেখি ঘরকে নাই, সব ঝাপটাপ খোলা। নবীন বলল, বাড়কে গেছে বটে। গিরির মা বলল, আমায় না ডেকে যাবে কি? রাত দুপুরে দোয়া লাগবে না মেয়ের? হাঁকবো গিরির মা? হাঁকো, দেখো মেয়ে কোথায় গেল। গিরির নাম ধরে নবীন বার কয়েক হাঁক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ আসলো না। কত রাত হয়েছে বোঝবার উপায় নেই। মাঝরাত হওয়াই সম্ভব। এমন সময় কোথায় গেল গিরি? নিঃশব্দে চুপি চুপি। বুকের ভেতরটা হিম হয়ে আসে নবীনের। এই রকম একটা কিছু মতলব না করে থাকলে কি আজ সন্ধে দাওয়ায় বাপ মায়ের কাছ থেকে উঠে গিয়ে অন্ধকার আম গাছতলায় করমের সঙ্গে ফিস ফিস পরামর্শ করবার সাহস গিরির হতো? আড়াল থেকে শুনে সবই যে তাহলে করমকে বলেছিল। করম কি আর সে কথা নিজের বাপকে বলে যায়নি? সব জানাজানি হয়ে গেছে। এখন আসুক। ভোর রাতে পুলিশ আসলেই কারোর টের পেতে বাকি থাকবে না যে কে তাদের আহ্বান করে এনেছে। আর এসেই বা কী করবে পুলিশ? করম কি আর ধারে কাছে আছে? রাতারাতি কোথায় যে উধাও হয়ে যাবে কারোর জানবার উপায় থাকবে না। গিরির মা কাতরভাবে বলল, কী গো, চুপচাপ বসে থাকলে হবে না কি? কী করবো তবে? ছুটে যাও,
দেখো গিয়ে খোঁজ খবর করে। নবীন বলল, কোথায় খোঁজ করব, ও হারামজাদি নির্যাস করমের সাথে গেছে। গিরির মা বলল, বেশিক্ষণ হয়তো যায়নি বুঝলে, ওই লাই চেপে যদি চায় খাল ধারটা ঘুরে এলে হয়তো ধরতে পারবে। যাও যাও, ছুটে যাও, এক্ষুনি যাও। মোটা লাঠিটা বাগিয়ে ধরে নবীন বেরিয়ে গেল। ক্রন্দনশীল ছোট ছেলেটাকে কোলে তুলে মুখে মাই গুজে দিয়ে গিরির মা বসে রইল চুপ করে। কি মনে করে একবার সে গিরির নাম ধরে চেঁচিয়ে ডাকল। যদি মিথ্যে হয় আশঙ্কা, আশেপাশে কোথাও যদি সে থাকে। দূরে গ্রামের মধ্যে কুকুরগুলো একবার একসঙ্গে ডেকে চুপ করে গেল। যে আম গাছটার নিচে দাঁড়িয়ে সন্ধ্যার সময় গিরি ও করম কুপরামর্শ করেছিল, তারই ডালে একটা তক্ষক শব্দ করে উঠল। লোচনের বাড়ি থেকে এখনও থেকে থেকে হইচই শোনা যাচ্ছে। বসে থাকতে থাকতে গিরির মায়ের একটু ঘুম আসে। আচমকা সজাগ হয়ে সে আবার খানিকক্ষণ কান পেতে থাকে। ঘণ্টাখানেক পরে নবীন ফিরল টলতে টলতে। আধে যেন ঝাপটা খুলে ঘরে ঢুকতে গিয়ে সে হুড়মুড় করে পড়ে গেল। কেঁদে বলল, গিরির মা গো, একদম খুন করেছে গো। হায় সর্বনাশ! গিরিকে তবে নবীন খুঁজে পেয়েছিল, আটকাতে গিয়ে মার খেয়ে এসেছে। ধর্মর করে গিরির মা উঠে বসল। কেমন মার মেরেছে অন্ধকারে কিছু বোঝবার উপায় নেই। নবীনকে তোলবার চেষ্টা করতে করতে গিরির মা বলল, কে মারলে গো? কি দিয়ে মারলে তোমায় এত? বলতে বলতে গন্ধ পেয়ে গিরির মা হলো সন্নিগ্ধ। তাড়ির বাস ছাড়ছে। তাই মেয়েকে খুঁজতে যাসনি বটে? হ্যাঁ, মেয়েকে খুঁজতে গিয়ে গিলে এলি তাড়ি? নবীন কাতরভাবে বলল, বিন্দে ডেকে তাড়ি খাওয়ালো গিরির মা, তারপর মারলে। গিরির মা বলল, কেন তুই খেতে গেলি তাড়ি? হ্যাঁ, রাত দুপুরে তোর মেয়ে কোথায় গেল ঠিক নেই, আর যে ডাকবে অমনি তুই তার সঙ্গে তাড়ি গিলতে বসে যাবি? হ্যাঁ, তোর মনে কি এতটুকু মায়া নেই গিরির বাপ? গায়ে এত জল কিসের? হ্যাঁ, চটচটে ও মদ নাকি? নবীন কেঁদে বলে উঠল, মদ নয় গিরির মা, মদ নয় রে, ও রক্ত রে। লাঠির এক গায়ে বিন্দে মাথাটা দুভাগ করে দিয়েছে। দেখ আমার কি অবস্থা করেছে, দেখ। হাউমাউ করে কাঁদতে থাকে নবীন। বড় বিপদে পড়ে গিরির মা। মাথা কেটে এত রক্ত পড়ছে, তবে তো একবার দেখা দরকার। অথচ ঘরে না আছে আলো, আর না আছে আলো জ্বালাবার কোনো ব্যবস্থা। ব্যথায় আর নেশায় নবীন তাকে এমন প্রাণপণে আঁকড়ে ধরেছে, তার উঠবার কোনো উপায় নেই। এদিকে ঘুম ভেঙে হঠাৎ ভয় খেয়ে ছেলেমেয়েগুলো হল্লা জুড়েছে। মায়ের কাছে আসতে গিয়ে 1.5 বছরের ছেলেটা ঘরের ওদিকে চাল ডালের হাঁড়ি কলসি উল্টে দিয়ে নিজেই অন্ধকার ঘরে হারিয়ে গিয়ে প্রাণপণে চেঁচাচ্ছে। আর বড়টা নবীনের গায়ে ধাক্কা খেয়ে খোঁচা খোঁচা বাঁশ বের করা ঝাপটার ওপরে আছড়ে গিয়ে পড়েছে। আলো না হলে আর উপায় নেই। গিরির মা হাবাকে ডেকে বলল, ও হাবা, যা যা, চট করে ডিবিটা জেলে নিয়ে আয় দিকি বাপ। যা লক্ষ্মী ছেলে, যা আমার। ওরে যা না রে হারামজাদা, একটু তাড়াতাড়ি যা না। কোথায় ডিবি জ্বালাবো? হাবা সভয়ে বলল। গিরির মা বলল, লোচনের ঘরের দিকে যা, এই ওখানে না সবাই মিলে হোল্লাচ্ছে, ডিবরি উবরি জ্বালা থাকতে পারে। এই এতটুকু তেল ঢেলে জেলে আনবি। যা বাপধন, একটু দৌড়ে যা, একটু তাড়াতাড়ি যা বাপ। নবীন চেঁচিয়ে বলল, লোচনে ঘরে যাসনি রে বাবা, যাসনি, ও তোরে মেরে ফেলবে, স্কন্ধ কাটা করে দেবে বাপ, যাসনি। এবার গিরির মা নিজেকে ছিনিয়ে নিল, বলল, তবে আমিই যাই, আধারে সব মরবে নাকি? নবীন ভয় পেয়ে বলল, যাসনি গিরির মা, যাসনি। ও নেশায় সব কটা চুলবুল হয়ে আছে, ওরা তো সর্বনাশ করে ছাড়বে। যাসনি গিরির মা, যাসনি। গিরির মা ধমক দিয়ে বলল, চুপ থাক। গিরির মায়ের সর্বনাশ করে এমন পুরুষ এ তল্লাটে জন্মায়নি। তেলহীন ডিবরি হাতে গিরির মা বাইরে বেরিয়ে গেল।
মুখে যাই বলুক, গিরির মায়ের ভয় করে। অন্ধকারকে নয়, সহজ অবস্থার মানুষকেও নয়, তাড়ি গেলে যারা মানুষ নেই তাদের। স্বামীর মাথাটা যারা ফাটিয়ে দিয়েছে, এত রাত্রে আলোর ভিখারি হয়ে তাদের সামনে গিয়ে দাঁড়াতে গা ছমছম করে ওঠে গিরির মায়ের। লোচনবাগদির ঘরের সামনে একটা ভাঙা লণ্ঠন আর দুটো ডিবরি জ্বলছিল। লোচন নিজে দাওয়ার নিচে গোবর লেপা স্থানটুকুতে শটান উপর হয়ে পড়ে আছে, মাথাটা তার লুটোচ্ছে। বমির মধ্যে হাত দুই তফাতেই এঁঠো শালপাতাগুলো জড়ো করা। দাওয়ার ওপরে যারা আছে তাদের মধ্যেও কয়েকজন ভূপতিত। সনাতন বাগদির জেল ফেরত ছেলেটা একজনের পিঠের ওপর ঘোড়া হয়ে বসে এখনও ভারী চুমুক দিচ্ছে। একপাশে 5-6 জন গোল হয়ে বসে কী নিয়ে যে চেঁচামেচি করছে বুঝতে পারা যায় না। হয়তো এখন আর চেঁচামেচির কোনো উপলক্ষই নেই। ঘরের মধ্যে লোচনের বউ ভাঙা গলায় সুর করে ছড়া বলছে, আর থাকতে থাকতে তার ননদ বলছে, চুপ যা শনি, চুপ করে যা। ঘরের ভিতরটা আবছা অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। ভরত বলল, কি গো গিরির মা? বলে হেসে উঠল। সনাতনের ছেলেটা বলল, এসো গিরির মা, বসো, বসো নি চ্যাটাইতে, বসো, এই দেখো ঝেড়ে দিলাম, এই ঝেড়ে দিলাম। চ্যাটাইটা ঝেড়ে দেবার নকল করলো। বসো না, আমার কাছে বসো না, দুটো কথা বলি। আমার না কথা বলার কেউ নেই গো গিরির মা, একটু বসো, আমার কাছে বসো, এসো। কাঁপা হাতে নিজের ডিবরিতে একটু তেল ঢেলে ডিবরি জ্বালিয়ে গিরির মা পালিয়ে আসলো। অর্ধেক পথ আসতে না আসতেই আলোটা নিভে গেল। গিরির মা কতক্ষণে সেইখানে ঠায় দাঁড়িয়ে রইল। মাতালের আড্ডায় ফিরে যাওয়ার সাহস আর তার হলো না। ধীরে ধীরে সে ভরতের বাড়ির দিকে চলতে আরম্ভ করল। তাড়াতাড়ি হাঁটবার অবস্থা আর তার নেই, সে ব্যাকুলতা অন্তর্নিহিত হয়ে গেছে। গিরি পালিয়ে গেছে, নবীন মাথা ফাটিয়ে পড়ে আছে। গিরির মা কি করবে? গিরি ফিরবে 2 দিন পরে, নবীনের মাথা জোড়া লাগবেও 2 দিন পরে। রাত দুপুরে সে যে আলোর খোঁজে বাহির হয়েছে তাই ঢের। ভরতের বউ কান্না থামিয়ে সবেমাত্র ঘুমিয়েছে। গিরির মা ডাকাডাকি করতে লাগলো, দিদি, ও দিদি। ঘুম ভেঙে ভরতের বউ বলল, কে? আমি গো দিদি, গিরির মা। উঠে একটু আগুন দে দিদি, তোর চরণ ধরি। ভরতের বউ যেন ধমক দিয়ে জিজ্ঞেস করলো, রাত দুপুরে আগুন কেন লা গিরির মা? মিনছে মাথা ফেটেছে দিদি, তাড়ি গিলে মরেছে বলে আর গিরির মা চোখ মুছে। চোখ দুটো তার জ্বালা করছিল। ভরতের বউ উঠে মাটির মালসায় তাকে একটু আগুন দিল, নিজের জন্য একটু তামাকও সেজে নিল। আগুনের মালসা হাতে বাড়ির দিকে চলতে গিরির মা শুনতে পেল কলকে টানবার ফাঁকে ফাঁকে ভরতের বউ সাপে কাটা ছেলের জন্য বিনিয়ে বিনিয়ে কাঁদছে। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। আর আমার সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।